আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যা সৃষ্টি করছেন শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য। এবং সর্বশেষ জানাবো, দেশবাসীকে ফের কাঁদালেন শহীদ নাফিজের মা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে আশ্রয় নিয়ে নানা সমস্যা সৃষ্টি করছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয় নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। জুলাই ও আগস্টের আন্দোলনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনার শাসনামলে গত ১৫ বছরে ৩,৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনা ভারতে আশ্রয়ের বিষয়ে ৮৪ বছর বয়সী ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে আশ্রয় তো নিয়েইছেনই, আবার কথাও বলছেন। এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, যার ফলে সহিংসতার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাজি হবেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথাও বলেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। তবে তার আগে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত দলটি ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যের মতো স্বাধীন। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনায় সুযোগ রয়েছে। ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। তৌফিক হাসান বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর মাসে এফওসি হবে একটুকু জানা গেছে, কিন্তু চূড়ান্ত তারিখ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আমরা মনে করছি যে এই এফওসি টিকে হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক গতি পাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, সামনে এফওসি সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, এখনো অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখন কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি। পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো। তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি। যথাযথ ব্যবস্থা বিষয়ে মুখপাত্র বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, কি বিষয়ে আলোচনা হবে এটা দুই দেশে মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয় সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে। আশা করি আলোচনার সব বিষয় স্থান পাবে। ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো, যাতে অচিরে এই ভিসা সমস্যার সমাধান তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেটা বলবো। ঢাকায় বৈঠক করার বিষয়ে উভয় পক্ষের সম্মিলিত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তৌফিক হাসান। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে সরকারের উদ্বেগ নিয়ে মুখপাত্র বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনকে বিভিন্ন সময় জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের এই দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা পুনর্বিবেচনা বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান মুখপাত্র। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যেসব এগ্রিমেন্ট ও এমওইউ সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সে কারণে সবার সঙ্গে আলোচনা করে বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সে কারণে সবার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার।
তৌফিক হাসান বলেন, গত ১০০ দিনে হয়তো এ ব্যাপারে অগ্রগতি সীমিত, কিন্তু আশা করছি আগামী দিনগুলোতে এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার অবকাশ রয়েছে। আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য। পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে কি করা হবে তা নিয়ে অন্তর্বর্তীকালের সরকার, জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র গণঅভ্যুত্থানের রূপকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যে মতের অনৈক্য দেখা দিয়েছে। ছাত্ররা ছাড়া কোনো পক্ষে এই ব্যাপারে তাদের মতের উপর স্থির বা অটল থাকতে পারছে না। এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য খুব স্বচ্ছ বা স্পষ্ট হচ্ছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দলের অপরাধী নেতাকর্মীদের বিচার এবং একই দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া কিংবা না দেওয়া নিয়ে এই মতের অমিল। আওয়ামী লীগের নেতারা দেশের জনগণের অধিকার ও শক্তিকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রশক্তি ও অস্ত্র বলে তাদেরকে প্রায় ১৬ বছর দমিয়ে রেখেছিল। তারা নিজেদের দেশে জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এক অঘোষিত যুদ্ধে। জনগণ বিরোধী তাদের এই যুদ্ধে মদদ দিয়েছে অতিকায় প্রতিবেশী দেশ ভারত। অবশেষে সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। সেই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হাসিনা দেশের ভেতরে তার জন্য নিরাপদ ১ ইঞ্চি জমিও খুঁজে পাননি। তার নিরাপদ আশ্রয়স্থল হয়েছে স্বদেশ নয়, ভারত। তিনি পালিয়ে গিয়ে সেখানেই তাদের আশ্রিত ও গলগ্রহ হয়ে আছেন। এর মাধ্যমে তিনি আর দেশবৈরী ও ভারতের প্রতি অনুগতশীল অবস্থান প্রমাণ করেছেন। এই ঘটনা তার ব্যাপারটা তিনি নিজেই ফয়সালা করেছেন। নিজেকে বাংলাদেশের রাজনীতির জন্য অনুপযুক্ত ও অযোগ্য হিসেবে তুলে ধরেছেন এবং বাংলাদেশের জনগণের প্রতি হাসিনা যে সব অন্যায় ও অপরাধ করেছেন তার বিচার তাকে এনে নাকি তার অনুপস্থিতিতে সব সেটা নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির উপর। হাসিনার রেজিম ও দলের আরো যেসব নেতা বিদেশে পালিয়ে গেছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যারা চেষ্টা করে পালাতে পারেননি, ধরা পড়েছেন বা এখনো দেশের মধ্যে লুকিয়ে আছেন, আগে তাদের বিচার হোক। তারপর দোষী সাব্যস্ত বা নির্দোষ প্রমাণিত হওয়ার সাপেক্ষ তাদের রাজনীতির অধিকার নির্ধারিত হবে। এদের সবার বাইরে নির্দোষ নিরপরাধ আওয়ামী লীগের কতজন আছেন তার কোনো হিসাব পরিসংখ্যান নেই এখনো কারো কাছে। এমন লোক খুঁজে পাওয়া গেলেও তারা আওয়ামী লীগের রাজনীতি করবেন কিনা অথবা অপরাধী আওয়ামী লীগের নেতারা সরে গিয়ে তাদের উপর দলের নেতৃত্বের ভার অর্পণ করবেন কিনা সেটাও ভবিষ্যতের উপর নির্ভরশীল। তার মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা আওয়ামী লীগের কোর্স অফ অ্যাকশন এর উপরেই নির্ভর করছে। অথচ আওয়ামী লীগের উপর তাদের নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার দায়িত্ব ছেড়ে না দিয়ে অন্যরা অহেতুক এই নিয়ে মাথা ঘামাচ্ছেন ও নিজেদের মধ্যকার মতের অমিলকে দৃশ্যমান করছেন। অথচ রাষ্ট্র ক্ষমতা থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে উৎখাতের সিদ্ধান্তই তাদের মধ্যকার ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। ছাত্র গণঅভ্যুত্থানকে বেআইনি পন্থায় বল প্রয়োগের মাধ্যমে মোকাবেলার প্রমাণিত অতৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে ছাত্রলীগকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য সংগঠনে যারা একই ধরনের অপরাধ করেছে তাদের প্রত্যেকের উপযুক্ত বিচারই হতে পারে। যেসব সংগঠন নিষিদ্ধ করার বিকল্প নির্বাচনে কোনো দল ও ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তার শর্তাবলী ও সিদ্ধান্ত স্বাধীনতা নির্বাচন কমিশনের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এক্ষেত্রে রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন নাও হতে পারে। বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব ইস্যুতে সংগ্রাম নেমেছিল তাদের মধ্যে প্রধান ছিল সুষ্ঠু নির্বাচন। এখনো নির্বাচনে তাদের কাছে রয়ে গেছে অগ্রাধিকার হিসেবে। অন্যদিকে ছাত্ররা রাষ্ট্রের সংস্কারকে বরাবর অগ্রাধিকার দিয়েছে। উভয় পক্ষের মেলবন্ধন রচনার মধ্যেই ফ্যাসিবাদ উৎখাতের অভিযান সফল হয়েছে। তাই নির্বাচন ও সংস্কারকে পরস্পর বিকল্প করার দরকার নেই। নির্বাচন ও সংস্কার দুটোই হতে হবে। তবে সংস্কার একটি চলমান ও দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। কাজে একটি যৌক্তিক পর্যায়ে ও সময়সীমায় অতি প্রয়োজনীয় সংস্কার কাজ সমাধান করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই উত্তম হবে। রাজনৈতিক দলগুলো এটাকেই রোডম্যাপ বলেছে এবং এই সংক্রান্ত একটা ঘোষণা চাইছে সরকারের কাছ থেকে। ইতিমধ্যে একজন উপদেষ্টা দেশের বাইরে বলেছেন, সংস্কার শেষে আগামী ২০২৬ সালের মাঝ নাগাদ দেশে সাধারণ নির্বাচন হতে পারে। খুব ভালো কথা। এটা চূড়ান্ত করে সরকারের তরফ থেকে স্পষ্ট একটা ঘোষণা এলেই ঠেলা চুকে যায় বলে মনে করেন। ২৪-এর সফল অভ্যুত্থান যে অমিত সম্ভাবনা তৈরি করেছে, ছোটখাটো করে কাজিয়াই তাকে যেন কেউ বরবাদ না করে। দেশবাসীকে ফের কাঁদালেন শহীদ নাফিজের মা। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এদের মধ্যে অনেক শিশু, কিশোর, তরুণ, যুবক রয়েছেন। তাদেরই একজন শহীদ গোলাম নাফিজ। তিনি বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ৪ আগস্ট বিকালে ফার্মগেটের পথচারী সেতু নিচে গুলিবিদ্ধ হন নাফিজ। বেঁচে থাকলে আরো ২টা গুলি করো। গুলিবিদ্ধ গোলাম নাফিজকে ট্রেন থেকে রিকশায় তোলার সময় বলছিলেন এক পুলিশ সদস্য। মুমূর্ষু নাফিজকে পাশের হাসপাতালে নেওয়া হলে দরজা থেকে ফিরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চিকিৎসা পেলে হয়তো প্রাণে বাঁচত। সেই আফসোসে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে নাফিজের পরিবার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয় তখনও নাফিজ রিকশায় রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। নাফিজ নয়, যেন রিকশার পাদানিতে ঝুলছিল এক টুকরো বাংলাদেশ। ১৭ বছরের নাফিজের বুলেট বিদ্ধ দেহ রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি দেশের পতাকা, যে ছবিটি কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে। নাফিজের সেই ছবিটি আবার দেশবাসীকে কাঁদালো। মঙ্গলবার রাজধানী জাতীয় জাদুঘরে কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদ নাফিজের মা নাজমা আক্তার।
এ সময় ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন। ছেলের ছবি স্পর্শ করে বিলাপের একটি হৃদয়স্পর্শী ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি ছেলে হারানোর শোক আবারও পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমরা তো এখনো বেঁচে আছি মা। আপনার সন্তান জীবন দিয়ে গেছে, যেই বাংলাদেশ গড়ার স্বপ্নে জীবন দিয়েছে। সেই স্বপ্নে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আমৃত্যু। যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।